কালিম্পংয়ের একটা অফবিট জায়গা। এই জায়গাতে একটা হোটেল কেনার সিদ্ধান্ত নেয়। সামনে দিয়ে নদী বয়ে চলছে, পাহাড়ি ঝর্ণার মতো নদী, ঘন জঙ্গল। রাত হলে মনে হয় আরো বেশি অন্ধকার হয়ে আসে। আচ্ছা, সুমির বয়স 23 বছরের মতো, বিয়ে হয়নি এখনো। ঝগড়া হচ্ছে, ঝগড়ার কারণটা হলো সুমি তার মাকে জানিয়েছে সে প্রেগন্যান্ট। যে জানালাটা আছে, মনে হলো কেউ একজন সরা নড়া করলো, মানে চলে গেল এই দিক দিয়ে। একটা হাত রান্নাঘরের জানালা দিয়ে আসে। হাতটা তোমার বয়স্কদের, মানে চামড়া কুচকানো কুচকানো ফ্যাকাশে সাদা রকমের একটা হাত। খাবার চাওয়ার জন্য মনে হয়, মানে এমনভাবে চাইছে এইরকম করে হাতটা বাড়িয়ে। একটা জোরে চিৎকারে সুমির এবং সুমির বাবার ঘুম ভেঙে যায়। রাত 3:30 মতো বাজে। একটা খচ খচ শব্দ হচ্ছে। তো সুমির মা ভেবেছে হয়তো ইঁদুর রান্নাঘরে গেছে। লাইটটা জ্বালিয়ে এক মুহূর্তে দেখতে পারে কি একটা বয়স্ক একটা বুড়ি মানুষ, মানে শুকে শুধু মানে মনে হচ্ছে যে কঙ্কালের উপর চামড়া লাগানো, ওই সিঙ্কের নিচে বসে ওখানে ময়লার যে ডিশটা আছে ওখানে কি যেন বাজছে। এই হতে হতে একদিন সকালবেলা খেয়াল করে ওর বাবা, মানে ঘুমের মধ্যে ওর বাবাটা স্ট্রোক করে মারা গেছে। দরজাটা ঠেলে ভিতরে দেখে ওর ভাইয়ের পচা গলা লাশ। গোটা পরিবারটাই মরে গেল। পরিবারটাই মরে গেল। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে একদম ঘরের লোক পডকাস্ট চেয়ারে বসেছে তানভীর ভাই। আবারও এসছে। হ্যাঁ, এর আগে তো খুব মানে ভয় পেয়ে শুটটা করেছিলাম। আজকে আবারও এসছি। আজকে ভয় কমেছে? আজকে কিছুটা ভয় কমেছে। কি লোক এত সারাদিন ধরে কন্টেন্ট লিখছে, সারাদিন ধরে ক্যামেরা সমস্ত কিছু করছে, গেস্টদেরকে এখানে পাঠাচ্ছে, তারপর নিজেই বসতে ভয় পাচ্ছে। তো দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে একটা ইতস্তত কাজ করে এখন, যে এরকম অনেকটাই আগের থেকে স্বাভাবিক। ওই যে বলেছিলে যে ক্যামেরা তো আর ডিম ছুঁড়ে পারবে না, প্রধান অস্ত্র ডিম। যাই হোক, বলো আজকে কি ঘটনা বলছো? আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে একটা হোমস্টে, একটা নেগেটিভ হন্টেড হোমস্টে। এবং সেই হোমস্টেটা একজন লিজ নেয়ার পর থেকে শুরু হয় অর্থকষ্ট, আর তোমার শুরু হয় হচ্ছে যে একের পর এক ভৌতিক ঘটনা, এবং সেই পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। বাস্তু ফাস্তু খারাপ ছিল বোধহয়। হ্যাঁ, বাস্তু খারাপ ছিল, সেটা তো ঘটনায় ধীরে ধীরে আমরা ঢুকবো। চলো তাহলে আজকের যে ঘটনাটা আছে সেই ঘটনাটা শোনা যাক। ঘটনাটা শুরু করি আমরা। হ্যাঁ, শোনা যাক। আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর আমাদের এই পডকাস্টে আসার জন্য 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দেবেন আপনার ঘটনা হোয়াটসঅ্যাপে। আপনার ঘটনা পছন্দ হলে আপনি চলে আসবেন আমাদের স্টুডিওতে এবং আপনার ঘটনা শোনানো হবে গোটা পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। চলুন শুরু করা যাক আজকের এই পডকাস্ট। আজকে তোমার কাছে কি ঘটনা আছে শুনি। আমরা মানে এই জায়গার লোকেশন নাম একটু চেঞ্জ করে দিচ্ছি। একটা মেয়ে, নাম ধরো সুমি এবং সুমির মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে দুপুরবেলা। ঝগড়ার কারণটা হলো সুমি তার মাকে জানিয়েছে সে প্রেগন্যান্ট। এখন প্রেগন্যান্ট, কিন্তু সুমির বিয়ে হয়নি। বয়স কত? সুমির বয়স 23 বছরের মতো, বিয়ে হয়নি এখনো। তো এইটা শুনে ওর মা প্রচন্ড ক্ষিপ্ত, এবং যে প্রেগন্যান্টের সময়টা সেটা তখন ওই 4.5 মাস বা 5 মাস এইরকম হবে। তো ক্ষেপে গেছে এই কারণে যে বিয়ে হয়নি, কেন প্রেগন্যান্ট। তো এটার পিছনে জানা গেল যে সুমির একটা বয়ফ্রেন্ড ছিল, যে কিছু দিন আগে মারা গেছে। বাড়ি থেকে বিষয়টা মেনে নিয়েছিল, দুই বাড়িতেই বিষয়টা মেনে নিয়েছিল যে ওদের কিছুদিন পর বিয়ে হবে, রেজিস্ট্রি হবে, তারপর বিয়ে হবে। এখন মাটা বলছে ছেলেটা মারা গেছে। হ্যাঁ, ছেলেটা মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা। এখন মেয়েটার বক্তব্য যে ও বাচ্চাটাকে নষ্ট করবে না। আচ্ছা। আর মাটা চাইছে যে তোর এখনো বিয়ে হয়নি, সমাজে কি করে মুখ দেখাবো, তোকে এই বাচ্চাটা নষ্ট করতে হবে। আর অনেক সাথে গালমন্দও করেছে
যে বিয়ের আগে এসব করেছিস, এখন কি করে মুখ দেখাবো, চল এখনই তুই চল, তোকে অ্যাবর্শন করিয়ে আনি। এই মেয়েটার বক্তব্য যে না, আমি অ্যাবর্শন করব না, আমি তো ছেলেটাকে খুব ভালোবাসতাম, তো ও আজ পৃথিবীতে নেই, তো ওর স্মৃতিকে ধরেই আমি থাকতে চাইছি, আমি এই বাচ্চাটাকে যে করেই হোক আমি রাখবো। এই নিয়ে দুজনের তুমুল কথা কাটাকাটি, কান্নাকাটি, মায়ের কান্নাকাটি, বুঝতেই পারছো। তো এর মধ্যে ওই সুমির বাবা বাড়িতে আসে, এসে দেখে যে এরকম ঝগড়া চলছে, বলছে কি নিয়ে এত ঝগড়া চলছে। সুমির বাবা একটা মুদি দোকান চালায়, বড় বাজারের মধ্যে মুদি দোকান চালায়। সুমির একটা ভাই আছে, আর সুমি এই দুজনই সন্তান। তো ভাইয়ের বয়স হচ্ছে যে 11 বছরের মতো। তো এই ছেলে মেয়েকে এই সুমির বাবা প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড। আর মেয়েটাকে একটু বেশি ভালোবাসে, যেহেতু বড় মেয়ে, প্রথমেই মেয়েটাই হয়েছে, প্রচন্ড বেশি ভালোবাসে। তো এই ঝগড়ার বিষয়টা কি, এটা জানার জন্য যখন সুমির মাকে বলে কি হয়েছে, তখন সুমির মা বলে দেখো মুখ পুরি এসব করেছে, এখন আমি বলছি অ্যাবর্শন করছে না, লোক সমাজে মুখ দেখাবো কি করে, পাড়া প্রতিবেশীদের কাছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে। তো এটা শুনে ওই সুমির বাবা হুট করে বুক ধরে বসে পড়ে, মানে হুট করে ওর কার্ডিয়াক পেইন শুরু হয়, বসে পড়ে। তখন সবাই ব্যস্ত হয়ে যায় সুমির বাবাকে, সুমিও বাবাকে ধরে খাটে তোলে, শুইয়ে দেয়। মানে ওই সুমির বাবা কথাই বলতে পারছে না, মানে একদম নির্বাক হয়ে গেছে, মানে এমন একটা শক পেয়েছে। তার মধ্যে রিসেন্ট ও ছেলেটাও মারা গেছে, সেটা তো একটা শক আছেই। তো তারপরে এই সুমি ওর নিজের ঘরে চলে যায়, গিয়ে বেলকনিতে বসে থাকে অনেকক্ষণ, যে সে মনে মনে এইভাবে ডিসিশন নেয় যে ও প্রয়োজনে এলাকা ছেড়ে চলে যাবে, ও একাই অন্য কোথাও যাবে, কিন্তু তবুও এই বাচ্চাটার জন্ম দেবে। এরকম সন্ধ্যা মানে রাত যখন হয়ে যায়, তখন সুমি তার বেলকনিতে বসে, মেঝেতে বসে কাঁদছে। সেই সময় সুমির বাবা আসে, এসে বলে তোর ডিসিশন কি ফাইনাল, তুই বাচ্চাটাকে নষ্ট কর, আমি জানি তোর অনেক বড় একটা ক্ষতি হয়েছে, তোর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে মারা গেছে। ওর বাবা সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, একটু সুস্থ হয়েছে, ওই মেয়েকে বোঝাতে এসছে যে যেন বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে দেয়। তো তখন মেয়েটা হাউমাউ করে কাঁদছে যে বাবা তুমিও আমার সাথে এরকম করবে, এই জগতে তোমাকেই তো আমি সব থেকে বেশি ভরসার মনে করি, সব থেকে তোমাকেই ভালোবাসি, এখন তুমি যদি আমাকে বাচ্চা নষ্ট করার কথা বলো, তাহলে আমি নিজেকেই শেষ করে দেব, হয় আমি মরে যাব, আর নয়তো তোমাদের সবাইকে ছেড়ে দেখবে আমি একদিন হারিয়ে যাব, মানে চলে যাব অন্য কোথাও, নিরুদ্দেশ, কোথাও খুঁজে পাবে না। তখন বাবাটা মন গলে, সে তখন বলে আচ্ছা ঠিক আছে, মেয়েকে যেহেতু এতটা বেশি ভালোবাসি, তাহলে আমি তোর শর্তেই রাজি আছি, কিন্তু লোক সমাজে কি করে মুখ দেখাবো, তোর মা কি করে মুখ দেখাবে, এখানে সবাই আমাকে সম্মান করে। তো ওর বাবা চলে যায়, গিয়ে ওর মা মানে সুমির মার সাথে গল্প করে যে দেখো আমি মেয়েকে হারাতে পারবো না, তুমি লোক সমাজের, প্রতিবেশীদের, আত্মীয় স্বজনের কথা ভাবছো, তো আমরা চলো এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাই। তো এর মাথা খারাপ, এতদিনের একটা এইখানে বাড়ি, তোমার পৈতৃক বাড়ি, এটা ছেড়ে কোথায় যাবে? তো বলছে আমার যে ব্যবসাটা আছে, এই ব্যবসাটা আমি দোকানটা বিক্রি করে দেব, মালামাল যা আছে বিক্রি করে দেব, দিয়ে চলো আমরা পাহাড়ে যাব, পাহাড়ে গিয়ে কোনো একটা হোমস্টে লিজ নিয়ে সেখানে থেকে ব্যবসাটা চালাবো। এটা তো অনেকেই করছে এরকম, পাহাড়ে গিয়ে হোটেল লিজ নিচ্ছে, নিয়ে ব্যবসা করছে। তো এই অনুযায়ী তারপরে সিদ্ধান্ত নেয় যে হচ্ছে দোকানটা বিক্রি করে দেয়, দোকানের মালপত্র বিক্রি করে দেয়, বেশ কিছু টাকাও হাতে আসে। এখন গিয়ে প্রথমে কালিম্পংয়ের, আমি জায়গার নাম বলছি না, কালিম্পংয়ের একটা অফবিট জায়গা, এই জায়গাতে একটা হোটেল কেনার সিদ্ধান্ত নেয়। তো দালালের মাধ্যমে অনেক হোটেল দেখলো, কিন্তু কোথাও ওইভাবে পছন্দ হচ্ছে না, কোথাও পছন্দ হলে সেখানে হয়তো টাকার রেটটা অনেক বেশি, আবার যেখানে হয়তো টাকায় কুলাচ্ছে সেখানে আবার হোটেলটা পছন্দ হচ্ছে না, হোমস্টেটা পছন্দ হচ্ছে না। এরকম খুঁজতে খুঁজতে একটা হোমস্টের খোঁজ পায়। হোমস্টেটা হচ্ছে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে,
নদীর ঠিক পাশেই হোমস্টে, কিন্তু এটাকে অনেক মেইনটেনেন্স করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে এই হোমস্টেটা অনেক দিন থেকে ব্যবহার হয় না বা কেউ লিজ নেয়নি। তো ওর বাবাটা ঠিক করে যে এটাকে যদি আমি ঠিকঠাক করে নিই, রেনোভেশনের কাজ করি, তাহলে এটা একটা দারুণ একটা লোকেশন, সুন্দর নদী বয়ে চলছে পাহাড়ের ধার দিয়ে। সিদ্ধান্ত নেয় যে এটাই নেবে। এখন এটাকে ঠিক করতে হলে ওদেরকে এখানে এসেই থাকতে হবে, স্টে করতে হবে এবং পাশাপাশি কাজগুলো শুরু করতে হবে। এবং আর একটা জিনিস বলে রাখি, এই হোমস্টেটার আশেপাশে তেমন কোনো একটা হোমস্টে নেই, তখনও হয়নি। আমি এই ঘটনাটা বলছি প্রায় সেই 2000 সালের দিকের ঘটনা। তারপরে টাকা পয়সার মাধ্যমে ওই হোমস্টেটা ওরা নিয়ে নেয়। হোমস্টের হচ্ছে এক পাশে যে বিল্ডিংটা রয়েছে সেখানে পরপর 7টা রুম, আর তার পাশে রান্নার জায়গা, ডাইনিংয়ের জায়গা এবং ওদের থাকার জন্য 2টো ঘর আছে। তো ওরা ওই জায়গাটাকে ঠিক করে, যেখানে থাকার ঘর সেইখানে ঠিক করে ওইখানে থাকা শুরু করে। এবং এই সুমির বাবা নিজেই ওখানে কাজ করে দিনের বেলা। একজন লোকও নিয়েছে যে এই রেনোভেশনের কাজগুলো করার জন্য। তো ওরা এইরকম শুরু করে কাজগুলো। এখন সমস্যা হয় কি, ওই জায়গাটাতে যাওয়ার পর থেকে সুমির মা কিছুতেই জায়গাটাকে মেনে নিতে পারে না। মানে ওর কাছে মনে হয় কেমন একটা ক্রিপি একটা জায়গা, সামনে দিয়ে নদী বয়ে চলছে, পাহাড়ি ঝর্ণার মতো নদী, আর তার ওই পাশটাতে ঘন জঙ্গল, মানে পুরো আনটাচড একটা জঙ্গল, মানে ওই জঙ্গলের মধ্যে কেউ যায় না। আর জঙ্গলটা রাত হলে মনে হয় আরো বেশি অন্ধকার হয়ে আসে। আচ্ছা, এখন যারা অফবিট ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা ভালো, কিন্তু থাকার জন্য একটা শহর থেকে পাহাড়ের হোমস্টেতে গেছে, উল্টো দিকে জঙ্গল, উল্টো দিকে এরকম জঙ্গল, নদী, সবসময় জল চলেই যাচ্ছে। 1-2 দিন থাকার জন্য ভালো, হ্যাঁ, কিন্তু রেগুলার লাইফস্টাইলের জন্য কঠিন, একদম কঠিন, দুর্গম অনেক। হ্যাঁ। তো একদিন হয়েছে কি, এই সুমির মা এইখানেই ওদের নিজেদের জন্য রান্না করছিল, তখন সন্ধ্যা হবে। ওই সময় হঠাৎ করে রান্নাঘরের ওই পাশে যে জানালাটা আছে, মনে হলো কেউ একজন সরা নড়া করলো, মানে চলে গেল এই দিক দিয়ে। তো জানালায় উকি দিয়ে দেখছে কই কেউ নেই। তো তারপরে আবার রান্নায় মনোযোগ দেয়। রান্নায় মনোযোগ দেওয়ার সময় হঠাৎ করে একটা হাত রান্নাঘরের জানালা দিয়ে আসে। হাতটা তোমার বয়স্কদের, মানে চামড়া কুচকানো কুচকানো ফ্যাকাশে সাদা রকমের একটা হাত বাড়িয়ে দেয়। এটা দেখে ওর মাটা চিৎকার করে ওঠে। আচ্ছা, আর সবাই দৌড়ে আসে, কি হলো। তো বলছে যে এখানে কেউ একজন হাত বাড়িয়ে দিয়েছে খাবার চাওয়ার জন্য, মনে হয় মানে এমন ভাবে চাইছে এইরকম করে হাতটা বাড়িয়ে। তো ওর সুমির বাবা বলে, ধর তুমি এই প্রথম থেকে এসেই নেগেটিভ বলছো ওই জায়গাটা, তোমার এসব সবই মনে দিয়ে, খুব একটা পাত্তা দেয় না। এরপরে ওই পাশে যেই জায়গাটাতে সুমির বাবা কাজ করছিল, এই কাজ করতে গিয়ে ওই সাথে যে লোকটাকে নিয়েছিল, সেই লোকটার হঠাৎ করে একটা কাঠ মাথায় পড়ে মাথা ফেটে যায়। সুমির বাবা একদিন কাজ করতে গিয়ে হাতুড় দিয়ে ঠোকাচ্ছিল, পেরেক পুচ্ছিল, তখন হাতটা থেতলে যায়। মানে ওদের সাথে একের পর এক খারাপ হতেই থাকে। আর সুমির যে এই যে 11 বছরের যে ভাইটা আছে, এই ভাইটা রাতের বেলা ঘুম থেকে উঠে একা একা হেঁটে বেড়াতো, মানে ওই স্লিপ ওয়াকিং টাইপ যেরকম হয়। তো এই অভ্যাসটা কিন্তু ওর ছিল না, ওর ভাইটা। ওখানে যাওয়ার পর থেকে স্বপ্নের মধ্যে চোখ বন্ধ করে ঘুমিয়ে হাঁটছে, এইরকম সমস্যাগুলো শুরু হয়। সুমির সাথে তখনও কিচ্ছুই হয়নি। তো এইরকম আর এক দিনের ঘটনা, সুমির মা রাত্রেবেলা একটা অদ্ভুত একটা খসখসে শব্দ পায় রান্নাঘর থেকে। সুমির মা তখন বাথরুম করার জন্য উঠেছিল। রাত তখন ওই 1:30-2টোর মতো বাজে। আর পাহাড়ে তো রাত আরো বেশি গভীর হয়, আর সাইড দিয়ে ওই নদীর জল পড়ার যে শব্দ ওই রকম হয়, সেটাকেও ভেদ করে একটা খচ খচ শব্দটা পাচ্ছে। সুমির মা ভেবেছে হয়তো ইঁদুর রান্নাঘরে গেছে বা কোনো বেড়াল টেরাল কিছু একটা হবে। তো সুমির মা রান্নাঘরের মধ্যে যায়, কোথাও আশেপাশে কিছু খুঁজে পায় না, এই শব্দের উৎসটা কোথায়। কিন্তু ঘরের মধ্যে অনবরত এই খচ 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 আওয়াজটা হয়ে যাচ্ছে।
সুমির মা লাইটটা জ্বালায়, লাইটটা জ্বালিয়ে এক মুহূর্তে দেখতে পারে কি ওই রান্না করার যে এইরকম স্ল্যাব দেয়া থাকে যেটার উপরে গ্যাসের চুলায় রান্না করে, ঠিক তার নিচে কোনায় একটা বয়স্ক একটা বুড়ি মানুষ, মানে শুকে শুধু মানে মনে হচ্ছে যে কঙ্কালের উপর চামড়া লাগানো এইরকম একটা মানুষ ওইখানে ওই সিঙ্কের নিচে বসে ওখানে ময়লার যে ডিশটা আছে ওখানে কি যেন বাজছে। আচ্ছা, এই দেখে এই সুমির মা অজ্ঞান হয়ে যায় চিৎকার করে। বাড়ির লোকজন ছুটে আসে, এসে দেখে সব কিছু স্বাভাবিক, সুমির মা শুধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে জল টল ছিটিয়ে নিয়ে যায়। তারপর যখন জ্ঞান ফেরে বলছে যে কি হয়েছে, তখন সব কিছু এগুলো খুলে বলে যে ও এইরকম জিনিস দেখেছে। তো বলছে তখনও এতটা গুরুত্ব দেয়নি, কারণ কেউ এই জিনিসগুলো ফেস করেনি। এখন এরপরে কিছুদিন পরে যাওয়ার পরে এই যে সুমির যে ভাইটা রয়েছে 11 বছরের, একদিন রাতের বেলা ও ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে ওই নদীটার দিকে যাচ্ছে, পাহাড়ি এবড়ো থেবড়ো রাস্তা, চোখ বন্ধ, কিন্তু ও যাচ্ছে। এটা কখন দেখতে পারে, সুমি উঠেছিল বাথরুমে যাওয়ার জন্য, দেখে যে ওর ভাই সামনে দিয়ে এরকম করে বিড়বিড় করে চোখ বন্ধ করে হাঁটছে, নদীর দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, তখন সাথে সাথে এই বাবাকে, রাতের অন্ধকারে সাথে সাথে বাবাকে ডাকে, মাকে ডাকে যে ভাই কোথায় যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছে। মানে আর একটুর জন্য ওই খাত থেকে পড়ে যায়নি, মানে নদীটা তো একটু নিচুতে, ওই সামনে সোজা ও হেঁটে যাচ্ছে, আর একটুর জন্য পড়ে যায়নি। ওই সময় গিয়ে খপ করে ধরে নিয়েছে। তারপর ওর বাবাটা বিশ্বাস করতে শুরু করে হয়তো কিছু একটা এখানে সমস্যা আছে। সুমির ভাইয়ের সাথে পরের দিনের ঘটনা, সুমি আর সুমির ভাই ওখানে বসেছিল সামনে, বলছে দিদি তুমি দেখতে পাচ্ছ নদীর ওই পাশটাতে একটা মহিলা ওখানে বসে আছে বুড়ি করে। সুমি তাকায়, কোথায়, ওইদিকে তো কেউ নেই। তো বলছে ওই দেখো আমাকে ডাকছে, ওই যে বুড়িটা। কিন্তু এটা ওই সুমির ভাইটাই শুধু দেখতে পাচ্ছে, সুমি দেখতে পাচ্ছে না। বলছে কি সব আজগুবি বলছিস? বলছে হ্যাঁ দিদি, ওই বুড়িটাই না আমাকে মাঝে মধ্যে ডাকে রাতে এসে, যে এসো এসো তোমাকে চকলেট দেবো এসো। তো বলছে ভাই তুই হচ্ছে যে হয়তো বেশি ভূতের গল্প টল্প পড়ছিস, তোকে ওই ভূতের গল্পের বই কিনে দিয়েছিলাম, এসব শিখিস নাকি ওগুলো পড়ে? তারপরে এর 2 দিন পরে সকালবেলা ঘুম থেকে সবাই উঠছে, উঠে দেখে ওর ভাইটা আর নেই। আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো আশেপাশে তো কোনো বাড়িও নেই, পুরো আশপাশটা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে সবাই মিলে খুঁজেছে, কোথাও ওর ভাইটাকে আর পাচ্ছে না। গিয়ে না পেরে ওই পুলিশে কমপ্লেন করে যে এরকম আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এই ছেলের শোকে মাটা তো প্রায় পাগল হয়ে গেছে। মায়েরা সাধারণত ছেলেদের একটু বেশি ভালোবাসে। আর এই সুমির বাবারও গভীর চিন্তার মধ্যে পড়ে গেছে, বাচ্চাটা হঠাৎ কোথায় গেল। আর সুমিরও একটাই ভাই। এই সুমির মা সুমিকেই গালাগাল করছে যে তোর জন্য এসব হয়েছে, তুই না বললে তো এখানে আসতাম না, তোর জন্য, মানে তুই হচ্ছে যে দেখবি একদিন তুই এই ভাইকে খেলি, আমাকেও খাবি, তোর বাবাকেও খাবি, এইরকম ধরনের অপবাদ দিচ্ছে। এতে সুমি আরো ভেঙে পড়ে। এখন পুলিশের কাছ থেকেও কোনো আশানুরূপ কোনো রেজাল্ট পাওয়া যায় না। মানে পুলিশও জানায় যে দেখুন আমরা তো অনেক খোঁজাখুঁজি করেছি চারপাশটা, কিন্তু কোথাও আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এভাবে দিন কাটতে থাকে। প্রায় 15-20 দিন পর একদিন একটা রাত্রেবেলা একটা জোরে চিৎকারে সুমির এবং সুমির বাবার ঘুম ভেঙে যায়। তখন ওই রাত 3:30টার মতো বাজে। চিৎকারটা ছিল হচ্ছে সুমির মায়ের। গিয়ে তড়িঘড়ি করে যখন বাইরে আসে, দেখে সুমির মা খাত থেকে নিচে নদীর ওইখানে পড়ে গেছে, আর সব তো বড় বড় পাথর পড়ে হাড় হাড্ডি ভাঙছে, মাথাও ফেটে গেছে, প্রচন্ড রক্তপাত হচ্ছে। তখন গিয়ে সুমির মা ওই রকম মানে কাতরাতে কাতরাতে বলছে যে আমার ছেলে আমাকে ডেকেছিল, বলল মা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। আমি দেখি ছেলেটা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। খুব বেশি জল নেই, পাহাড়ি নদীতে খুব একটা জল হয় না, ওই
কোমর অব্দি জল, ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, মা বাঁচাও বাঁচাও বাঁচাও। এই বাঁচাতে গিয়েই সুমির মা ওখান থেকে পড়ে গেছে নদীর পাথরের উপর পড়ে। তো তারপরে সেই রাতেই অ্যাম্বুলেন্স ডাকা হলো। অ্যাম্বুলেন্স তো নয়, ওই ওখানকার যে পাহাড়ি গাড়িগুলো থাকে সেই গাড়িকে ডাকা হলো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এবং হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, ডাক্তার জানায় যে উনি আর বাঁচবে না, কারণ এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, ভিতরে ইন্টারনাল ব্লিডিং এবং মাথা ফেটে যে রক্ত বেরিয়েছে, তারপর আর বাঁচানো যায় না, মারা যায় মাটা, উনি মরে যান। হ্যাঁ। এখন এই শোকে এই সুমির বাবা মানে পাগলের মতো হয়ে যায়। কোনো এই ছেলেকে পাওয়া যাচ্ছে না, ছেলেকে হারিয়েছে, বউটা মরে গেছে, একটু মানে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এবং এই মোটামুটি এই যে ঘটনাগুলো বললাম, এটা মোটামুটি 2 মাসের মধ্যে। এদিকে সুমিরও পেট বড় হচ্ছে, বাচ্চা হবে। তো 2 মাসের মধ্যে এত কিছু ঘটে গেল। তো 2 মাস পর থেকে যখন এই হোটেলটা, এই হোমস্টেটা যখন চালু করলো, তখন থেকে যে সমস্যাটা দেখা গেল যে গেস্ট আসে ঠিকই, কিন্তু কেউ ওই ভালো এক্সপেরিয়েন্স নিয়ে যায় না। হোটেলে কোনো না কোনো প্যারানর্মাল জিনিসপত্র ঘটতে থাকে। কেউ কমপ্লেন করে যে রাতে টিনের উপরে ধূপধাপ আওয়াজ হচ্ছে, কেউ কমপ্লেন করে যে রাত্রেবেলা কেউ এসে দরজায় টোকা দেয়, কিন্তু দরজা খুলে দেখে আর কেউ নেই। এইরকম কমপ্লেন হতে থাকে। মানে 1 মাস যে গেস্ট আসছে ওদের ওখানে, সবাই একটা বাজে একটা রিভিউ দিচ্ছে, বাজে এক্সপেরিয়েন্স নিয়ে চলে যাচ্ছে, যার কারণে ওদের এই ব্যবসাটাও না মানে কমতে শুরু করে। মানে একটা এলাকায় রটে যায় যে আরে ওই হোমস্টেটা ভালো নয়, কেউ ওখানে যেও না, এইরকম ধরনের লোক মুখে প্রচার হয়। তখন এইরকম সোশ্যাল মিডিয়া ছিল না। তো সুমির বাবা আরো বেশি এটাতে ভেঙে পড়ে, কারণ ওইদিকে দোকান বিক্রি করে দিয়ে এখানে এসে ইনভেস্ট করেছে মেয়ের জন্য। তো একদিন সকালবেলা উঠে দেখছে যে এই সুমি দেখছে যে ওর বাবা নেই। এই দিকের বিল্ডিং এ এসে খোঁজ করে, এই হোমস্টের বিল্ডিং এ, কোথাও বাবাকে দেখতে পাচ্ছে না। বাবা বাবা করে চিৎকার করছে, কোথাও দেখতে পাচ্ছে না। তারপরে চোখ পড়ে ওই সামনের যে নদীটা গেছে, ওর মা যেখানে পড়ে গেছিল ঠিক সেইখানে বাবা বসে আছে, কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো সারা শব্দ দিচ্ছে না। মানে তাকিয়ে আছে নদীর ওই পাশে। হ্যাঁ, নদীর ওই পাশে ডেকে গেছে, তাকিয়ে আছে, নদীর ওই পাশে তাকিয়ে আছে। কাছে যায়, বাবা কি হয়েছে কি হয়েছে? বাবা কোনো উত্তর দেয় না, মানে কিছুতেই উত্তর দিচ্ছে না, জাস্ট চুপ, কোনো সারা শব্দ নেই, সারা নেই। মানে ওকে ডাকছে, কোনো কথার উত্তর দিচ্ছে না, মানে পাথরের মতো হয়ে গেছে ও। বাবাকে কোনো মতে ঘরে আনে। সেই দিন বাবাকে নিয়ে ডাক্তারের কাছেও যায়। তো ডাক্তার বলে যে এটা ওনার মানসিক সমস্যা, হয়তো ট্রমা থেকে উনি পাগল প্রায় হয়ে গেছে। তারপর এই মেয়েটাই এই হোমস্টেটা চালাতে শুরু করে। কিন্তু ওই যে নেগেটিভ হওয়ার কারণে খুব একটা গেস্ট আসতো না। বাবাটা এক দৃষ্টিতে ওই দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করতো, কিন্তু মেয়ের সাথে কোনো কথা বলতো না, ঠিক মতো খেত না, ঠিক মতো স্নানও করতো না। আর ওদিকে তো প্রচণ্ড ঠান্ডা, শীতের কাপড়ও পরতো না, ওই এক মনে তাকিয়ে আছে, দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করেই যাচ্ছে। এই হতে হতে একদিন সকালবেলা খেয়াল করে ওর বাবা আর একদমই চোখ খুলছে না, মানে ঘুমের মধ্যে ওর বাবাটা স্ট্রোক করে মারা গেছে। গোটা পরিবারটাই মরে গেল, স্ট্রোক করে মারা গেছে। ওর বাবারও সৎকার করা হলো। এখন সুমি বারবার ভাবে যে কিছু একটা, ওর ভাই যে ওই যে বলেছিল যে নদীর ওই পাশে কাউকে দেখতে পায়, মানে যা ঘটছে ওই নদীটাকে কেন্দ্র করেই, ওই পাহাড়ি নদীটাকে কেন্দ্র করেই। ওর মাটাও ওখানেই মরলো, বাবাটাও ওখানে গিয়ে পাগলের মতো হয়ে গেল, আর ভাইকে তো পাওয়াই গেল না। ও ভাবে দেখি তো তাহলে ওই পাশটাতে কি কোনো সমস্যা আছে। এরকম একদিন বসে আছে সুমি, হঠাৎ দেখছে নদীর ওই পাশে ওই কৃপি যে জঙ্গলটা, আনটাচড একটা জঙ্গল, গভীর জঙ্গল, ওইখানে এক জায়গা মানে গাছের ফাঁক দিয়ে
ওর ভাই উকি দিচ্ছে আর হাত দিয়ে এইভাবে ডাকছে। হুম। তো তখনও তো জানে না যে ওর ভাই মারা গেছে। সুমি কি করে, জল কম ছিল, কোমর অব্দি জল, কোনো মতে ওই দিকে গেছে, কিন্তু গিয়ে আর ভাইকে দেখতে পায় না। সুমি ভাবলো যে হয়তো আরেকটু গভীরে আছে। সুমিও ঢোকে ওই জঙ্গলের মধ্যে, মোটামুটি 200-300 মিটারের মতো হেঁটে যায়। জঙ্গলটাতে সূর্যের আলো অব্দি পড়ে না, এত বড় বড় গাছ ওখানে, ঘন জঙ্গল। তো সোজা আরেকটু এগিয়ে গিয়ে দেখে ওই 200-300 মিটার পরে গিয়ে যে একটা কুড়ে ঘরের মতো, ওই কুড়ে ঘরের সামনের যে বারান্দাটা, ওই বারান্দাটা পার হয়ে দরজাটা ঠেলে ভিতরে দেখে ওর ভাইয়ের পচা গলা লাশ, মানে পোকা ধরেছে, ঘরটার ভিতরে পড়ে আছে। এটা দেখে ও মানে চিৎকার করে ওঠে, এবং ঠিক ওই সময়ই পাশ থেকে একটা হচ্ছে ওই লেপার্ড এই সুমিকে তাড়া করে। আচ্ছা। মানে প্রাণপণে সুমি দৌড়াতে থাকে। এই পাশে যখন এই নদীটা ক্রস করে যখন এই হোমস্টের দিকে আসে, এইখানে গিয়ে একটা পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, পেটে প্রচন্ড আঘাত পায়, এবং ওইখানে সেই দিনে সুমির বাচ্চাটা প্রসব হয় নর্মাল ডেলিভারিতে। আচ্ছা। হেল্প করার কেউ নেই, কোনো মতে কষ্টে শিষ্টে বাচ্চাটাকে নিয়ে নিজেই হচ্ছে ওই কাঁচি দিয়ে ওই নারী যে আছে সেটা কেটে সাহায্যের জন্য একটু কষ্ট করে উঠে গিয়ে রাস্তার কাছে দাঁড়ায়। একটা গাড়ি যাচ্ছিল, তাকে সব ঘটনা বলার পরে সে সাথে সাথে পুলিশ স্টেশনে নিয়ে যায়, গিয়ে পুলিশকে সমস্ত জানায় যে আমার ভাইটা যে হারিয়ে গেছে তার লাশটা আমি ওখানে দেখেছি। আচ্ছা। তারপর পুলিশ এসে বলে ওই জঙ্গলটা তো আনটাচ, কেউ যায় না তো ওখানে। তো যায়, পুলিশরা সহ ওখানে যায়, গিয়ে ওখান থেকে ওর ভাইয়ের লাশটা উদ্ধার করে, একদম পচা গলা লাশ। সুমিও চিনতে পেরেছে কিভাবে, ওই পোশাক দেখে, ওর ভাইয়ের পোশাক দেখে, মানে মুখটা খুব অল্প চেনা যাচ্ছে, ফুলে উঠেছে বিভিন্ন জায়গায়। তো তারপর সুমি এই যে নতুন যে বাচ্চাটার জন্ম দিয়েছে, ওকেও হাসপাতালে নেয় পুলিশের সাহায্যেই, নিয়ে বাচ্চাটা ঠিকঠাক আছে। তারপরে এই সুমি জানতে পারে যে এইটার আসলে রহস্যটা কি, মানে ওটা কার ঘর ছিল ওই ভেতরে। তারপর জানতে পারে এই যে হোমস্টেটা ছিল হচ্ছে একজন বয়স্ক বুড়ির, এইখানেই বাস করত। তখন এই হোমস্টেটা ছিল না, বুড়ির একটা কুড়ে ঘর ছিল এখানে। তো এই বুড়িটা বাচ্চাদের খুব ভালোবাসতো, এলাকার যে বাচ্চাগুলো আছে সবাইকে চকলেট দিত। এই বুড়িটা নিঃসন্তান ছিল, ওর হাজবেন্ড যে ছিল সে মারা যাওয়ার পর বুড়িটা এখানেই থাকতো। তো যেহেতু বাচ্চা কাচ্চা ছিল না, তো ওই এলাকার যে একজন প্রভাবশালী লোক আছে তার নজর পড়ে এই জমিটার উপর। আচ্ছা। যে সে এখানে একটা হোমস্টে বানাবে, বুড়ির জায়গাটা দখল করে নেয়। এখন বুড়ির জায়গাটা কি করে দখল করবে, বিক্রি তো করছে না বুড়ি বলছে আমি আমার স্বামীর স্মৃতি রেখে আমি এখান থেকে যাব না। তো তারপর কি করে, এই যে বুড়ি যে বাচ্চাদেরকে ভালোবাসতো, ওই লোকটা অপবাদ দেয় এই বুড়িটা একটা ডাইনি। আচ্ছা, মানে যাতে ওকে ওঠানো যায়। তারপর ওই প্রভাবশালী লোকটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে বুড়িকে একদিন হচ্ছে যে জোর জবরদস্তি এসব, হ্যাঁ তুই বাচ্চাদের অপহরণ করিস, বাচ্চাদের ডাইনি অপবাদ দিয়ে ওকে ওই জায়গা থেকে তুলে দেয়। বুড়িটাকে তুলে দিয়ে প্রভাবশালী লোকটা ওই বুড়ির ঘরটর ভেঙে ওই নদীতে ফেলে দেয়, আর ওখানে কিছুদিন পর একটা এইরকম এই হোমস্টেটা বানায়। তো বুড়ি এখন কোথায় যাবে, বুড়ি চিন্তা করে যে তাহলে আমি ওই পাশের ওই জঙ্গলটাতে যাব, ওখানেই থাকবো, তাহলে হয়তো আমি দেখতে পাবো, আমার স্বামীর ভিটেটাকে দেখতে পাবো। এই মনে করে বুড়ি ওই পাশে চলে যায়। এই পাশে হোমস্টে হয়, কিন্তু এই হোমস্টেটা বানানোর পর থেকে 3-4 জন ওই হোমস্টেটা লিজ নিয়েছিল, কিন্তু কেউ চালাতে পারেনি। আচ্ছা। কারণ কোনো না কোনো হচ্ছে যেই লিজ নিত তাদের সাথে খারাপ কিছুই হতো, আর এই হোমস্টের যারাই আসতো তারাও খুব একটা ভালো রিভিউ দিত না, যে অসুবিধার সম্মুখীন হতো, যেটা এই সুমিদের সাথে হয়েছে। এই ঘটনাটা সুমি জানতে পারে হচ্ছে এখানকার প্রবীণ যে লোকগুলো আছে তাদের মাধ্যমে। তো তাহলে এই বাচ্চাটাকে তাহলে সুমির ভাইকে তাহলে ওই বুড়ি ডেকে নিয়ে গেছিল ওই জায়গাটাতে,
হয়তো সুমির ভাই ওখানে কোথায় গেল, এটার প্রশ্নের উত্তর আজও জানা যায়নি। কিন্তু এই যে সুমির পরিবারে একের পর এক এইসব ভৌতিক ঘটনা ঘটছে, জায়গাটা তো হন্টেড ছিল, জায়গাটা হন্টেড ছিল 100%। এখন যেটা আমার ধারণা এই ঘটনাটা শোনার পর, যে ওই বুড়িটা ওখানে মরে গেছিল, মরে যাওয়ার পর ওর যে অতৃপ্ত আত্মাটা ওর স্বামীর জায়গা যারা দখল করে থাকছে এটা সহ্য করতে পারতো না, ওদেরকে এক এক করে এইভাবে শেষ করত। তো এই হচ্ছে এই সিনেমা, হ্যাঁ টোটাল সিনেমা, না সিনেমা কিনা জানি না, কিন্তু এই ঘটনাটা আমার কোথায় হলো, মানে এই ঘটনাটা শুনলাম কোথায়, সেই সুমি কিন্তু এখনো সেই হোমস্টে চালায়। আচ্ছা, তার হোমস্টেতে গিয়েই আমার এক ফ্রেন্ড সেখানে ছিল এবং সেই এই গল্পটা বলে, এবং সুমির যে বাচ্চাটা সে এখন অনেকটাই বড়। হ্যাঁ, পরে ওইখানেই থাকে সুমি, অনেক সেখানে রিচুয়ালসের মাধ্যমে সে আর কলকাতা ফিরে আসে না। কলকাতার যে ওই বাবার পৈতৃক বাড়িটা ছিল ওখানে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে, ওই বাড়ি ভাড়াটা পায় আর ওখানে হোমস্টে চালায়। যেহেতু সুমির এখানে বাবার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে, ছোট ভাইটাকে হারিয়েছে, ও এই স্মৃতিটা নিয়েই বাঁচতে চায়। তো এটা শোনার পর মানে আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা, যতটা না ভৌতিক বেশি ইমোশনাল। একটা বাচ্চার জন্ম দিতে গিয়ে এখানে দুটো ইমোশনাল পয়েন্ট আছে, মানে ওই বুড়িটার কথাটাও ভাবো যে সমাজের একটা শ্রেণী সবসময় অন্য একটা শ্রেণীকে শোষণ করে, এবং এই যে দুঃখটা, ওই যে ভদ্রমহিলা যে দূরে জঙ্গলের মধ্যে গিয়ে একটা ভিটের মধ্যে থাকতেন শুধু তার স্বামীর ভিটেটা দেখার জন্য, যখন সেই ভিটেটা ধীরে ধীরে করে বদলে গেল, ভেঙে ফেললো, নতুন জিনিস তৈরি করলো ওখানে, তাও আবার কেউ একজন যে কিনা ক্ষমতার লোভে বুড়িকে উচ্ছেদ করে দিয়ে ওখানে জায়গা ডাইনি অপবাদ করছে, ডাইনি অপবাদ দিয়ে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে বয়স্ক মহিলাটার কষ্টটাও আমার মনে হলো যে প্রচন্ড রকমের জাস্টিফাইড, এখানে জাস্টিফাইড, কিন্তু ওই একটার কারণে ওই জাস্টিফাইড করার জন্য তো আর একটা পরিবারকে ধ্বংস করলো এইভাবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি যেটা বুঝেছি যে অনেক রকম কথা আছে, বলে মারা যাওয়ার পর নাকি কেউ আর আপন থাকে না, এটা যেমন একটা কথা। আবার অনেক সময় এমন হয় যে আমরা দেখেছি যে কোনো আত্মা হয়তো হেল্পও চায়, কিন্তু এই বুড়ির আত্মা চরম অতৃপ্তি নিয়ে মারা গেছে। হ্যাঁ, চরম অতৃপ্ত এই বুড়ির আত্মাটা। আর এখন ওই হোমস্টেতে কোনো সমস্যা হয় না, কিন্তু এখন তো রিচুয়াল করে দিয়েছে। প্রথম আমি শুনেছিলাম যে ওই সুমিদির কাছ থেকে ওনার কাছ থেকে শুনেছিলাম যে প্রথম একটু সমস্যা হতো। ও নাকি ওর ভাইকে ওই নদীতে দেখতো, বাবাকে ওই নদীতে দেখতো, মাকে ওই নদীতে দেখতো, পাহাড়ে ওরা তিনজন হচ্ছে একসাথে নদীতে স্নান করতো, মজা করতো। আচ্ছা, ওইগুলো দেখতো, পরে আর এসব দেখে না, রিচুয়ালস। এমনি সময় রাত্রিবেলার দিকে নদীতে গেলে দেখবে কিরকম ভয় লাগে, পাহাড়ি নদীতে উল্টো দিকে জঙ্গল থাকলে, নদী থাকলে, একটা গাছ। আমরা একটা হোমস্টেতে গেছিলাম, আমরা নিজেরাই তো একটা হোমস্টেতে গেছিলাম, আমাদের খুব ভালো সময় কেটেছিল, তার কারণ ওটা তো খুব সুন্দর করে ডেকোরেটেড, আলো টালো ছিল, সমস্ত কিছু, নদীতে আলো এসে পড়ছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা ওখানে থাকে তাদের লাইফস্টাইলটা তুমি একবার ভাবো, যে রাত্রিবেলা তুমি ধরো সব কাজ হয়ে গেছে, তোমার হোমস্টেতে কোনো লোক নেই, তুমি একটা হোমস্টে চালাও এবং তুমি একা নদীর ধারে জঙ্গল তুমি বসে আছো, এবং সেটা তুমি ঘুরতে গিয়ে বসে নেই, তুমি হয়তো এটা 3 বছর বাদে একদিন বসে আছো। আর এখন তো তাও অনেক হোমস্টে হয়ে গেছে। অফবিটে যাওয়ার, তুমি 2000 সালের ঘটনা, অফবিটে যাওয়ার প্রচলনটা তো এই এখন এসে বেশি বেড়ে গেছে। আগেকার মানুষ কি করতো, দার্জিলিং অথবা কালিম্পং যেত, কিন্তু এই অফবিট জায়গাগুলোতে এখনকার জেনারেশন যেতে বেশি পছন্দ করে, যার কারণে হোমস্টে গুলো এখন বেশি। হ্যাঁ, এরকম অফবিট জায়গার ঘটনা কিন্তু আমি টুকটাক অনেক রকমই শুনেছি। আমাদের পডকাস্টে এই অফবিট জায়গা নিয়ে অনেক রকম ঘটনা আছে। এই ঘটনাটা তার মধ্যে আমার খুব ভালো লাগলো। এই ঘটনাটার আমি গুছিয়ে বলতে পেরেছি, ভালোই বলেছো ঘটনাটা, মানে ভালো লাগলো শুনে। ঘটনাটা ইজ ভেরি ইমোশনাল এবং ভয়ের থেকেও বেশি ইমোশনাল। আমার মানে একটা মানুষের গোটা ফ্যামিলি চলে যায়, এবং সে হচ্ছে এক্সিস্ট করে, সে আছে এখন সেই সুমিদি। আমি বলেছিলাম তার সাথে যোগাযোগ করার পরে যে আপনি পডকাস্টে আসেন, না আমার আর সব ইচ্ছে নেই। আচ্ছা, উনি আসতে ইন্টারেস্টেড না, সবাই হয় না, মানে সবাই এবং ছেলেকে নিয়ে ভালো, এবং তিনি কিন্তু বিয়েও করেননি। আচ্ছা, ওই ছেলেটাকে কমিটেড ওম্যান। হ্যাঁ, আমাদের পাহাড়ে গিয়ে কি আমাদের সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে? আমাদের তো এক্সপ্রেসে অনেকটাই ঘটেছে। প্রেত কথা এক্সপ্রেসে আমাদের বেশ কিছু ঘটনা ঘটেছে। লাইটার জ্বালানোর ঘটনাটা ওয়াজ ইনসেন। হ্যাঁ, আমাকেই তো প্রথম ডেকেছিল যে ওটা ইনসেন, লাইটার জ্বালানোর ঘটনাটা। যাই হোক, প্রেত কথা এক্সপ্রেস 4 তো এবারেও হবে। এবং এই বছর আপনারা যদি সম্ভব হয়
তাহলে হ্যাঁ, গোটা আমাদের সুখবরটা দিয়ে ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারবেন হ্যাঁ, নাকি? আর একটা সুখবর যেটা আমাদের সিনেমার ব্যাপারটা নিয়েও বলো, আমাদের একটা সিনেমা আসছে এবছর, আমরা এই বছরই দেখতে পাবো। এই বছরই দেখতে পাবো সিনেমাটা। এই সিনেমাটা হ্যাঁ ডিরেক্ট করছি আমি, প্রডিউস করছি, তানভীর ভাই ঘটনাটা লিখেছে হ্যাঁ এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের খুব ভালো লাগবে। বাংলায় যে ধরনের ভূতের ছবি আপনারা দেখতে অভ্যস্ত নন, সেই ধরনের কিছু ছবি হয়তো আমরা আপনাকে উপহার দিতে পারবো। এবং এই ছবিটা করার জন্য আমাদের অনেক খাটনি যাচ্ছে, বেসিক্যালি রাত জেগে দিন রাত পরিশ্রম করে আমাদের এই ছবিটা বানাতে হচ্ছে। তার কারণ ওয়ান্স এগেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট একটা প্রোডাকশন, এবং অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন ছবি বানানো ইজ এ রিয়েল টাফ জব। হ্যাঁ তার কারণ নিজেদেরকেই একটা টিম তৈরি করতে হয়, নিজেদেরকেই সবার সঙ্গে যোগাযোগ করতে হয়, কাজ করতে হয়। এগুলো না হয় হয়ে যায় যে কোনো প্রোডাকশনেই, কিন্তু সব থেকে মোদ্দা ব্যাপার হচ্ছে টাকা। হ্যাঁ যে পকেটে টাকাটা ঢুকলে তাহলে না ছবিটা বানানো যাবে, পকেটে টাকা না থাকলে তো ছবিটা বানানো যাবে না। হ্যাঁ, এটা সাপোর্ট সম্পূর্ণ আপনারাই করবেন, আপনারাই প্রডিউসার। আপনারা সাপোর্ট না করলে এটা হবে না, আপনারাই প্রডিউসার। আমরা এই সিনেমাটা বের করার পর আপনারা যখন দেখবেন টিকিট কেটে, এবং যখন আপনারা সেই ছবিটায় আমরা যতটা খরচা করছি এবং এফর্ট দিচ্ছি, আপনাদের প্রত্যেকে অল্প অল্প আপনাদের কিছু কন্ট্রিবিউশনে যদি আপনারা এই ছবিটা দেখেন, এবং এই স্বল্প কন্ট্রিবিউশনটাই আমাদের জন্য অনেক বড় কিছু হতে পারে। আপনারা হয়তো 50-60 টাকা কন্ট্রিবিউট করে হয়তো ছবিটা দেখবেন, কিন্তু সেই ছবিটা আমাদেরকে পরবর্তী ছবি তৈরি করার যে আমাদের ভেতরের ইচ্ছে, আমাদের যে একটা চাহিদা নতুন ছবি তৈরি করার বা নতুন নতুন ক্রিয়েটিভ কাজ করার, সেই আগুনটা আমাদের মধ্যে জ্বালিয়ে রাখবে আর কি। সো প্লিজ আপনারা যখন ছবিটা বেরোবে আপডেট আপনাদেরকে দিতে থাকবো, এবং ছবিটা বেরোলে পর আপনারা সবাই একটুখানি দেখবেন, ছবিটাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর আজকের মতো পডকাস্ট এখানে তাহলে শেষও হচ্ছে। তানভীর ভাই, থ্যাঙ্কস আ লট এত সুন্দর ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। এটার রিভিউ হচ্ছে আপনাদের থেকে জানতে চাই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। আমার কিন্তু ঘটনাটা খুব ভালো লেগেছে, ঘটনাটা আমার খুব ভালো লেগেছে। অ্যাজ আ ঘটনা আই রিয়েলি এনজয়েড। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, আমাদের তানভীর রয়েছে আজকে ঘটনা বলেছে, আজীবন লিখে লিখে ঘটনা শোনায়। এই যে নিতাইডোম পেছনে, তানভীরের নিতাইডোমও দেওয়া রয়েছে এখানে একেবারে। আজকে সামনাসামনি ঘটনা শোনালো ক্যামেরার উল্টো দিকে কৌশিক। প্রত্যেক শুক্রবার আর রবিবার রাত 10টায় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং শনিবার করে আমাদের এই চ্যানেলে গৌরব তপাদার ভ্লগস চ্যানেলে পডকাস্ট আসে, আপনারা শুনবেন। আশা করছি আপনাদের সবসময় ভালো লাগবে। আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।